বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 17 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে অধ্যায় 2 গাণিতিক বাক্য। অর্থাৎ এই অধ্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গাণিতিক বাক্য। দেখো এখানে নিচে লক্ষ্য করলে আমরা শুরুতেই একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেয়া হলো, যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। আচ্ছা, আবারও যদি আমরা এই উদ্দীপকটিকে বোঝার চেষ্টা করি, এখানে কি বলা হয়েছে 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। প্রত্যেকে মানে কি? প্রত্যেকে মানে কিন্তু এক একজনে, ঠিক আছে, এক একজনের জন্য 8টি করে লিচু পায়। আচ্ছা, এবারে আমরা দেখতে পাচ্ছি এই উদ্দীপক থেকে আমাদের নিচে কিন্তু 2টি প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন 1-এ বলা হয়েছে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি। আচ্ছা, কি বলা হয়েছে? শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমাদের বলা হয়েছিল কি 48টি লিচু, তাই না? আমাদের কাছে 48টি লিচু রয়েছে। এই 48টি লিচু আমরা কয়েকজন শিক্ষার্থীর মাঝে কিন্তু ভাগ করে দিয়েছি, তাই না? এখন কয়জন শিক্ষার্থী সেটি কিন্তু এখানে বলা হয়নি, তাই না? বলা হয়েছে কয়েকজন শিক্ষার্থীর মাঝে আমরা এই 48টি লিচু ভাগ করে দিয়েছি এবং প্রত্যেকে 8টি করে কিন্তু লিচু পেয়েছে, তাই না? এখন কতজন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দিয়েছি সেটি যেহেতু বলা হয়নি, এই জন্য এই শিক্ষার্থীর সংখ্যাকে আমাদের ক ধরতে বলা হয়েছে, ঠিক আছে? ক ধরে আমাদেরকে কিন্তু এই গাণিতিক বাক্যটি লিখতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা শিক্ষার্থীর সংখ্যা ক ধরে কিভাবে গাণিতিক বাক্যটি লিখতে পারি? এটি কিন্তু খুবই সহজ। দেখো আমরা কি করব, 1 নম্বর দিয়ে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমাদের কি বলা হয়েছে কয়টি লিচু ছিল? 48টি লিচু, তাই না? তাহলে এই 48টি লিচু যেহেতু আমরা ভাগ করে দিয়েছিলাম, যার কারণে শুরুতে লিখবো হচ্ছে আমরা 48, তাই না? এবারে 48টি লিচু আমরা ভাগ করে দিয়েছি কয়জনের মাঝে? কয়েকজন শিক্ষার্থীর মাঝে। এবং আমাদের কিন্তু এই যে এখানেই বলা হয়েছে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে, অর্থাৎ যে কয়জন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দিয়েছি, সেই শিক্ষার্থীর সংখ্যাকে কিন্তু ক ধরতে বলা হয়েছে। তাহলে 48টি লিচু কিন্তু আমরা ভাগ করে দিয়েছি কয়জনের মাঝে? আমরা যেহেতু ভাগ করে দিয়েছি এই জন্য একটি ভাগ চিহ্ন দিলাম। কয়জনের মাঝে ভাগ করে দিয়েছি? ক শিক্ষার্থীর মাঝে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে দিলাম ক, ঠিক আছে? 48টি লিচু আমরা ভাগ করে দিয়েছি ক শিক্ষার্থীর মাঝে, ঠিক আছে? এখন এই কয়ের জায়গাতে যে কয় সংখ্যাই হোক না কেন, ঠিক আছে, সেটি কিন্তু আমাদের দেখার বিষয় না। আচ্ছা, এবারে যখন আমরা ক সংখ্যক শিক্ষার্থীর মাঝে 48টি লিচু ভাগ করে দিলাম, তখন আমরা কি পেয়েছি? এক একজন শিক্ষার্থী কয়টি করে লিচু পেয়েছে? 8টি করে কিন্তু লিচু পেয়েছে। যার কারণে আমরা এখানে একটি সমান চিহ্ন দিয়ে আমরা এখানে লিখব হচ্ছে 8, অর্থাৎ 48টি লিচু যখন আমরা ক সংখ্যক শিক্ষার্থীর মাঝে ভাগ করে দিলাম, তখন এক একজনে পেলে হচ্ছে 8টি করে, ঠিক আছে? এই যে বাক্যটি, মানে এই যে লাইনটি আমরা লিখেছি, এটিকেই কিন্তু বলা হয় গাণিতিক বাক্য, ঠিক আছে? তাহলে গাণিতিক বাক্য হচ্ছে এমন একটি বাক্য যে বাক্যের মধ্যে এই যে সংখ্যা থাকবে, 48 কি একটি সংখ্যা, 8 কি একটি সংখ্যা, সংখ্যা থাকবে, বিভিন্ন গাণিতিক চিহ্ন থাকবে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে কি গাণিতিক চিহ্ন। তাহলে এই গাণিতিক চিহ্ন থাকবে, ঠিক আছে? যেমন এই যে এখানে একটি ভাগ, এটি একটি গাণিতিক চিহ্ন, এই যে সমান, এটি একটি গাণিতিক চিহ্ন, তাই না? এবং এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি কি এখানে কিন্তু একটি ক রয়েছে, তাই না? এক বর্ণ থাকতে পারে, যে কোনো একটি বর্ণ থাকতে পারে, যেমন ক কিন্তু একটি বর্ণ, তাই না? তাহলে এইগুলো নিয়েই কিন্তু তৈরি হয় একটি গাণিতিক বাক্য, ঠিক আছে? তাহলে এটি কিন্তু আমাদের গাণিতিক বাক্য তৈরি করা হয়ে গেল। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে 2 নম্বরে কি বলা হয়েছে? 2 নম্বরে বলা হয়েছে ক এর মান নির্ণয় করি। অর্থাৎ এই যে ক আমরা দেখতে পাচ্ছি, এই ক এর মান নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ 48টি লিচু যদি আমরা ক সংখ্যক শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেই, যেহেতু প্রত্যেকে মানে এক একজনে 8টি করে পেয়েছে, তাহলে এই ক এর অর্থ কী? অর্থাৎ এই ক এর জায়গাতে কত বসবে? ক এর মানটা কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই ক এর মান কীভাবে করে বের করতে পারি? দেখো আমরা যে কাজটি করব, আমরা নিচে এটি উঠিয়ে আমরা প্রথমে কি করব, 2 নম্বর দিয়ে এই লাইনটি উঠাবো, ঠিক আছে? এই লাইনটি উঠিয়ে, আচ্ছা আমি নিচে তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো আমরা 2 নম্বর দিয়ে আমরা এই লাইনটি উঠাবো, 48 ভাগ হচ্ছে কত? ক সমান 8, তাই না? এই লাইনটা আমরা উঠাবো। উঠানোর পরে আমরা যে কাজটি করবো, আমরা নিচে একটি বা লিখব,
কেন বা লিখব? আমাদের সবসময় মনে রাখতে হবে যে সমস্ত অঙ্ক করতে গেলে আমরা দেখব যে মাঝখানে সমান চিহ্ন রয়েছে। দেখো এই অঙ্কটির এই মাঝে কিন্তু সমান চিহ্ন রয়েছে, যার কারণে আমরা এই শুরুতে সমান চিহ্ন দিতে পারবো না, কারণ এইখানেও সমান দিলাম আবার মাঝেও সমান দিলাম, তখন কিন্তু সমান হয়ে যাবে দুই পাশে, তাই না? যার কারণে যেসব অঙ্কে মাঝে সমান চিহ্নটা থাকবে আমরা সেই সমস্ত অঙ্ক যখন সমাধান করব তখন আমরা বা লিখে শুরু করব। ঠিক আছে, আমরা এখানে একটি বা লিখলাম। এবারে দেখো আমাদের যেহেতু কয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে, হ্যাঁ, আমাদের সবসময় একটি নিয়ম মনে রাখতে হবে, সেটি হচ্ছে যখন আমরা কয়ের মান নির্ণয় করব, হ্যাঁ, ভাগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রে আমরা কি জানি, ভাগ করলে কমে এবং বিয়োগ করলেও কিন্তু কমে, তাই না? তাহলে এই দুটির ক্ষেত্রে যেহেতু কমে যায়, হ্যাঁ, তো ভাগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রে যদি ক মাঝে থাকে, দেখো এই তিনটি সংখ্যার মাঝে কে রয়েছে? ক রয়েছে, তাই না? ভাগ এবং বিয়োগের ক্ষেত্রে ক যদি মাঝে থাকে তাহলে আমরা কি করব? কটাকে উল্টো সাইডে পাঠিয়ে দেব, এই যে সমানের এই পাশে পাঠিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা, এবং এই সংখ্যাটিকে এই জায়গাতে নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কী করবো? এই 48কে একই রকমভাবে রেখে দেবো, 48, এরপরে ভাগ আছে, ভাগটাকে একই রকমভাবে রেখে দেবো। এখন দেখো ভাগের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ক মাঝখানে রয়েছে, তাহলে আমরা কী করবো? কটাকে উল্টো সাইডে পাঠিয়ে দেবো, এবং এই যে সমানের এই পাশে যেহেতু 8 রয়েছে, 8টাকে কিন্তু কয়ের জায়গাতে নিয়ে আসবো। তাহলে এই কয়ের জায়গাতে আমরা এবার লিখবো কি? এই 8টাকে নিয়ে আসবো, আমরা লিখবো 8, এবং এখানে সমান রয়েছে, সমান দিব। এবারে কটাকে কিন্তু এই যে সমানের এই পাশে নিয়ে আসবো, তাই না? উল্টো পাশে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে আমাদের এতটুকুর কাজ শেষ। এবারে আমরা কি করব? আমরা নিচে লাইনে লিখবো হচ্ছে বা। এবারে দেখো 48কে আমরা ভাগ করবো কত দ্বারা? 8 দ্বারা। 48কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? আমরা জানি 6 8 48, তার মানে আমরা ভাগফল পাই হচ্ছে কত? 6। তাহলে আমরা এখানে লিখে দিলাম 6 সমান, এখানে রয়েছে ক, আমরা লিখে দিলাম ক। তাহলে 6 সমান ক বা ক সমান 6, দুটো তো একই জিনিস, তাই না? তাহলে আমরা এবার কি করবো? কটাকে এই পাশে নিয়ে আসবো এবং খটাকে এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, আমরা লিখবো সুতরাং ক সমান 6। আচ্ছা, 6 সমান ক এবং ক সমান 6 দুটোই কিন্তু একই জিনিস, কিন্তু কয়ের মান যেহেতু বের করেছি এই জন্য কটাকে আমরা আবারও কী করলাম? শুরুতে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে কয়ের মান আমরা পাচ্ছি কত? 6 পাচ্ছি। ঠিক আছে, আমাদের কিন্তু এই কয়ের মান বের করতে বলা হয়েছিল, আমরা কিন্তু এটিকেও বের করে ফেললাম। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে দেখো 1 নম্বরে বলা হয়েছে গাণিতিক বাক্যটি হবে 48 ভাগ ক সমান 8। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই গাণিতিক বাক্যটা এখানে তৈরি করেছিলাম, তাই না? এবার 2-এ বলা হয়েছে কয়ের বিভিন্ন মান যথাক্রমে 3 4 5 6 বসিয়ে নির্ণয় করতে পারি। আচ্ছা, যেহেতু আমাদের খতে বলা হয়েছিল কি, 2 নম্বরে বলা হয়েছিল কি কয়ের মান নির্ণয় করতে বলা হয়েছিল, তাহলে এখানে বলা হয়েছে যে কয়ের বিভিন্ন মান আমরা 3 কয়ের জায়গাতে ধরতে পারি, 4 ধরতে পারি, 5 ধরতে পারি, 6 ধরতে পারি, এগুলো ধরে ধরে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, এটা আমাদের দরকার নেই, আমরা কিন্তু এই সিস্টেমে এটিকে সমাধান করতে পারি খুব অল্প সময়ে, তাই না? আচ্ছা, তাহলে আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। আচ্ছা, কি বলা হয়েছে? অজানা যে রাশিগুলো, অজানা রাশিকে ক ধরতে বলা হয়েছে আমাদের, তাই না? অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। আচ্ছা, এখানে 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হয়? কি বলা হয়েছে? 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হয়। তাহলে 35-এর সাথে কত যোগ করলে, তাই না? এই যে কত যে বলা হয়েছে, কত মানে কিন্তু আমরা জানি না যে কত, তাই না? যে 35-এর সঙ্গে কত যোগ করলে 52 হয় এটি কিন্তু আমরা জানি না। তাহলে এটি কিন্তু আমাদের অজানা রাশি, তাই না? যেটি আমরা না জানি সেটি কিন্তু অজানা রাশি। তাহলে এই অজানা রাশিকে কি ধরতে বলা হয়েছে? ক ধরতে বলা হয়েছে, তাই না? ক ধরে নিচের বাক্যগুলোকে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমরা 1 নম্বর দিয়ে কীভাবে সমাধান করতে পারি? দেখো আমরা 1 নম্বর দিয়ে লিখতে পারি হচ্ছে, যেহেতু বলা হয়েছে 35-এর সাথে কতকে যোগ করলে, তাহলে 35-এর সাথে আমরা যোগ করব কাকে? ককে যোগ করব, কারণ এই কত কিন্তু আমাদের অজানা রাশি। 35-এর সঙ্গে আমরা যোগ করব কাকে? ককে, তাই না? তাহলে আমরা লিখব হচ্ছে 35 যোগ ক, তাই না? আচ্ছা, 35 যোগ ক সমান কি বলা হয়েছে? 35-এর সঙ্গে কতকে যোগ করলে যোগফল হবে কত? 52 হবে। অর্থাৎ 35-এর সঙ্গে এই ককে যোগ করলে যোগফল হবে কত? 52। এই যে আমরা এখানে সমান দিয়ে লিখে দেব 52। তাহলে এটি কিন্তু আমাদের গাণিতিক বাক্যে প্রকাশ করা হয়ে গেল, তাই না? আমাদের এটিকে সমাধান করা কিন্তু হয়ে গেল, এতটুকুই কিন্তু অঙ্কটা। ঠিক আছে, খুবই সহজ, তাই না? আচ্ছা, এবারে দেখো 2 নম্বরে কি বলা হয়েছে? 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যেন প্রত্যেকে 8টি করে চকলেট
পায়। আচ্ছা, কি বলা হয়েছে, 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মাঝে, কয়জন তাতে কিন্তু আমরা জানি না, বলা হয়েছে কয়েকজন। তাহলে কয়জন শিক্ষার্থী, এটি যেহেতু আমাদের অজানা, তার মানে আমরা এটিকে ধরবো কি, ক ধরবো, তাই না? 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। তাহলে আমরা কীভাবে এটিকে সমাধান করব? কয়টি চকলেট, 32টি চকলেট রয়েছে, এই জন্য আমরা প্রথমে লিখবো হচ্ছে 32। এখন 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মাঝে কিন্তু ভাগ করে দেওয়া হলো। কী করা হলো, ভাগ করা হলো। তাহলে 32কে আমরা ভাগ করব, এখানে একটি ভাগ চিহ্ন দেব। এখন কতজন শিক্ষার্থীর মাঝে সেটি কিন্তু আমরা জানি না, এটা আমাদের অজানা একটা রাশি, তাই না? যেহেতু এটি আমরা জানি না, তাহলে এই জায়গাতে আমরা কত ধরবো, এই জায়গাতে কিন্তু আমরা এই ক ধরবো, তাই না? শিক্ষার্থীর সংখ্যার জায়গাতে কিন্তু আমরা ক ধরবো। অর্থাৎ 32টি চকলেট আমরা কজন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দিলাম, তাই না? তাহলে একজন শিক্ষার্থী কয়টি করে পেলো, 8টি করে পেলো। অর্থাৎ 32কে যখন আমরা এই ক দ্বারা ভাগ করব তখন ভাগফল হবে 8। আমরা এখানে সমান দিয়ে লিখে দিলাম 8। তাহলে এটিও কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল, খুবই সহজ, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে অজানা সংখ্যাকে ক ধরে, আবারও আগের মতো অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। আচ্ছা, আমরা আগের মতোই সমাধান করব। আমরা অজানা যে সংখ্যাটি সেটিকে আমরা ক ধরব এবং ক ধরে কিন্তু একটা গাণিতিক বাক্য লিখব, তাই না? তো গাণিতিক বাক্য লিখে এবারে কিন্তু আমাদের ক এর মানও নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, আগের বারে কিন্তু এখানে কিন্তু আমরা ক এর মান নির্ণয় করিনি, কিন্তু এইবারে কিন্তু আমাদের ক এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তবে দেখো খুবই সহজ কিন্তু। আচ্ছা, আমরা 1 নম্বরে কি দেখতে পাচ্ছি, 1 নম্বরে বলা হয়েছে একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যোগফল 160 হয়। কি বলা হয়েছে, একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে। এখন একটি সংখ্যা কত, এই একটি সংখ্যা কিন্তু আমরা জানি না, মানে আমাদের অজানা সংখ্যা। তাহলে এই অজানা সংখ্যার জায়গাতে আমরা কত ধরবো, ক ধরবো। অর্থাৎ ক এর সঙ্গে 20 যোগ করলে, তাই না, যোগফল 160 হয়। তাহলে আমরা কি করব, অজানা সংখ্যার জায়গাতে ধরবো ক, অর্থাৎ ক এর সঙ্গে, ক এর সঙ্গে কত যোগ করলে, 20 যোগ করলে। অর্থাৎ ক এর সঙ্গে আমরা যোগ করব কাকে, 20কে। ক এর সঙ্গে যোগ করলাম 20কে, যোগ করলে কত হবে, যোগফল হবে 160। তাহলে এই দুটিকে যোগ করলে আমরা যোগফল পাবো কত, 160। এই জন্য একটি সমান চিহ্ন দিয়ে আমরা জানি যোগফল থাকে এখানে, আমরা এখানে লিখে দিলাম 160। তাহলে এই যে কিন্তু আমরা একটি গাণিতিক বাক্য প্রথমে লিখলাম। তাহলে এখন এই গাণিতিক বাক্যটা লেখার পরে বলা হয়েছে কি, ক এর মান নির্ণয় করো। অর্থাৎ এই ক এর জায়গাতে কত হবে সেই মানটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এটিকে আমরা কিভাবে করে নির্ণয় করতে পারি, চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 2-এর 1 নম্বরে কি লিখলাম, আমরা একটু আগে যে গাণিতিক বাক্যটি তৈরি করেছি সেটি কিন্তু লিখলাম, ক যোগ 20 সমান 160। তাহলে এখন কিন্তু আমরা এখান থেকে ক এর মান নির্ণয় করবো। এটি কিন্তু খুবই সহজ। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যোগ রয়েছে, ভাগ এবং বিয়োগের ক্ষেত্রে একটু অন্যরকম, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যোগ। তাহলে আমরা এখানে কি করব, একটি বা দিয়ে শুরু করবো, একটি বা দিলাম। এখন আমাদের নিয়ম হচ্ছে, যেহেতু ক এর মান নির্ণয় করব, যেটির মান আমরা নির্ণয় করব, সেটিকে শুধু আমরা এই সমানের এক পাশে রাখবো এবং বাকি সংখ্যাগুলোকে আমরা উল্টো সাইডে পাঠিয়ে দেব। এখানে কিন্তু 2টা সাইড, এই সমানের এই পাশে হচ্ছে এক সাইড এবং এই পাশে কিন্তু আর একটা সাইড। ঠিক আছে, তাহলে যেহেতু ক এর মান নির্ণয় করব, ক কে শুধু সমানের এই পাশে আমরা রাখবো, বাম পাশে, এবং এই যে বাকি যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে আমরা উল্টো পাশে পাঠিয়ে দেব। ঠিক আছে, এখন নিয়ম হচ্ছে যখনই এই সংখ্যাগুলোকে উল্টো পাশে পাঠিয়ে দিব, ঠিক আছে, তখন কিন্তু এই যে যোগ রয়েছে, যোগটা হয়ে যাবে বিয়োগ, মানে যোগটাও কিন্তু উল্টো হয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি যোগ থাকে যোগ হয়ে যাবে বিয়োগ, যদি গুণ থাকে গুণ হয়ে যাবে ভাগ, যদি বিয়োগ থাকে হয়ে যাবে যোগ, মানে উল্টো হয়ে যাবে, উল্টো পাশে চলে গেলে উল্টো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই সমানের বাম পাশে রাখবো কি, শুধুমাত্র ক। তাহলে আমরা এখানে লিখে দিলাম ক, এরপরে এই যে সমানটাকে লিখে দিলাম, এই সমানের পরে রয়েছে কত, 160, এটাকেও একই রকমভাবে রেখে দেবো 160। এবার এই যে 20, এই 20টাকে আমরা এই পাশে উল্টো পাশে নিয়ে আসবো, তাই না? তাহলে 20টাকে যদি এই পাশে নিয়ে আসি, এই 20 এইখানে আছে কি, যোগ হিসাবে, তাই না? 20-এর আগে রয়েছে কি, যোগ। এইখানে যেহেতু যোগ রয়েছে তার মানে এই পাশে এসে হয়ে যাবে উল্টো, মানে বিয়োগ, তাই না? তাহলে আমরা এখানে লিখবো বিয়োগ 20, বিয়োগ 20। আমাদের এতটুকুর কাজ শেষ। এবারে দেখো আমরা এবার লিখবো সুতরাং। আমরা জানি সুতরাং কোন লাইনে লিখতে হয়, যে লাইনে গিয়ে আমরা উত্তরটাকে খুঁজে পাই সেই লাইনে গিয়ে কিন্তু লিখতে হয় সুতরাং, তাই না? তাহলে আমরা এইখানে যেহেতু উত্তরটা খুঁজে পাবো, মানে পেয়ে যাবো, যার কারণে এখানে লিখলাম সুতরাং। এবারে ক লিখলাম,
হ্যাঁ, ক সমান, এখন এখানে বলা হয়েছে কি 160 বিয়োগ 20, 160 থেকে যদি আমরা 20কে বিয়োগ করি তাহলে কত থাকে? দেখো 0 থেকে 0কে যদি আমরা বিয়োগ করি, আমরা জানি শেষের সংখ্যা থেকে কিন্তু শেষের সংখ্যা বিয়োগ করতে হয়, তাই না? 0 থেকে 0কে বিয়োগ করলে হয় 0, আমরা লিখে দিলাম 0। এবারে 6 থেকে 2কে বিয়োগ করলে কত হয়? আমরা জানি 6 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আরও 4, লিখে দিলাম 4। এবারে এখানে রয়েছে 1, এখানে কিন্তু আর কিছুই নেই। 1 থেকে যেহেতু এখানে কিছুই নেই, তার মানে একটা কিন্তু এখানে আমাদের চলে আসবে। তাহলে আমরা পাচ্ছি কত? 140। তার মানে ক সমান 140। এটার অর্থ কি? ক এর মান হচ্ছে 140। ঠিক আছে, তাহলে আমরা এখানে উত্তর দিয়ে কি লিখব? উত্তর লিখব হচ্ছে ক সমান 140। ঠিক আছে, এটি কিন্তু আমাদের উত্তর। দেখো কত সহজ অঙ্কগুলো, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে 2-এর 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে কি বলা হয়েছে? একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, হ্যাঁ, আমরা যদি একটি সংখ্যাকে, আমরা কিন্তু জানি না যে এই সংখ্যাটি কত, তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা, যেহেতু এই সংখ্যাটি জানি না, তাহলে এই অজানা সংখ্যাটিকে আমরা কি ধরবো? ক ধরবো। অর্থাৎ এই একটি সংখ্যাকে মানে ককে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। তাহলে আমরা এটিকে কিভাবে করে গাণিতিক বাক্যে সাজাতে পারি? আচ্ছা দেখো, এখানে কিন্তু একটি বিষয় আমাদের বোঝার রয়েছে, সেটি হচ্ছে আমরা এখানে কিন্তু ভাগফলও দেখতে পাচ্ছি, ভাগশেষও দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ভাগ অঙ্কটির, হ্যাঁ, ভাগ অঙ্কটিকে মানে এই সংখ্যাটিকে আমরা কত দ্বারা ভাগ করব? 7 দ্বারা ভাগ করব। যে সংখ্যা দ্বারা একটি ভাগ অঙ্ককে মানে যে সংখ্যা দ্বারা ভাগ করতে হয়, তাই না, সেটিকে কিন্তু বলা হয় কি? সেটিকে বলা হয় ভাজক। তাহলে আমরা এখানে ভাজক দেখতে পাচ্ছি রয়েছে 7, তাই না? এরপরে ভাগফল রয়েছে 5 এবং ভাগশেষ রয়েছে 4। তাহলে এখানে বাকি থাকলো কি? বাকি থাকলে কিন্তু ভাজ্য, তাই না? অর্থাৎ যে সংখ্যাকে আমরা ভাগ করি, তাহলে এই ভাজ্যটা কিন্তু আমাদের এবারে বের করতে হবে, তাই না? আমরা ভাজক দেখতে পাচ্ছি, ভাগফল দেখতে পাচ্ছি, ভাগশেষ দেখতে পাচ্ছি, আমাদের বের করতে হবে কিন্তু ভাজ্য। যেহেতু ভাজ্য বের করতে হবে, তার মানে আমরা এই অঙ্কটিকে কিভাবে সমাধান করব? ভাজ্য বের করার কিন্তু একটি সূত্র রয়েছে, তোমরা তো এর আগেও এই সূত্রটি শিখেছো, তাই না? সেই সূত্রটাকে ব্যবহার করে কিন্তু আমরা এটিকে এবারে সমাধান করব। তাহলে এই যে অজানা সংখ্যাটি, এটি হচ্ছে কি? এই অজানা সংখ্যার জায়গাতে কিন্তু আমরা ধরবো হচ্ছে ক। ঠিক আছে, তাহলে এটিকে ক ধরে তারপরে কিন্তু আমরা ভাজ্যর যে সূত্র, তাই না, কারণ এটি কিন্তু এই ক কিন্তু ভাজ্য, তাহলে এই ভাজ্যর যে সূত্র সেটিকে ব্যবহার করে কিন্তু এই অঙ্কটি আমরা সমাধান করব। তাহলে চলো 2 নাম্বার দিয়ে আমরা কিভাবে সমাধান করতে পারি সেটি একটু দেখার চেষ্টা করি। আমরা 2-এর 2 নাম্বার দিয়ে প্রথমে লিখব হচ্ছে কি? মনে করি, কি লিখব? মনে করি অজানা সংখ্যাটি, অজানা সংখ্যাটি কি? অজানা সংখ্যাটি হচ্ছে কি? ভাজ্য, তাই না? অজানা সংখ্যাটি কিন্তু ভাজ্য আমাদের, তাই না? অজানা সংখ্যাটি ভাজ্য সমান হচ্ছে ক। অজানা সংখ্যাটি কিন্তু ভাজ্য। এখন এই ভাজ্যকে আমাদের কি ধরতে বলা হয়েছে? ক ধরতে বলা হয়েছে, যার কারণে ভাজ্য সমান আমরা লিখলাম ক, তাই না? এখন যেহেতু ভাজ্যটা আমাদের বের করতে হবে, আমরা কিন্তু ভাজ্যর যে সূত্র রয়েছে সেটিকে ব্যবহার করেই কিন্তু আমরা এবারে কি করব? আমরা কিন্তু এবারে এই অঙ্কটি সমাধান করব। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি ভাজ্যর যে সূত্রটা, সেই সূত্রটা এখন এখানে লিখব। ঠিক আছে, আমরা জানি ভাজ্য সমান ভাজক। ভাজ্য সূত্র হচ্ছে কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা লিখব হচ্ছে ভাজক গুণ ভাগফল, তাই না? ভাজক গুণ ভাগফল। আচ্ছা দেখো, ভাজক গুণ ভাগফল, তাই না? ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ, তাই না? ভাগশেষ। আচ্ছা, এটি কিন্তু ভাজ্যর সূত্র। আচ্ছা, তাহলে এবারে আমরা কি করব? ভাজ্যর জায়গাতে আমাদের কি ধরতে বলা হয়েছে? ভাজ্যর জায়গাতে কিন্তু আমাদের ক ধরতে বলা হয়েছে, তাই না? অর্থাৎ আমরা এখানে ধরতে পারি কি? আমরা ধরতে পারি হচ্ছে ক সমান। এখন ক
কয়ের ভাজ্যর জায়গাতে ধরলাম আমরা ক এবং সমান দিলাম। এবারে ভাজক আমাদের দেওয়া রয়েছে কত বইয়ে, আমাদের কিন্তু বইতে ভাজক দেওয়া রয়েছে। দেখো বলা হয়েছিল কি যে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, কি বলা হয়েছিল 7 দ্বারা ভাগ করলে, তাহলে সেই 7ই কিন্তু আমাদের ভাজক, কারণ আমরা জানি যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটিকেই বলা হয় ভাজক। তাহলে এই ভাজকের জায়গাতে আমরা লিখবো এবারে 7। এখন এই সূত্র অনুযায়ী শুধু আমরা সংখ্যাগুলো লিখে দিলেই হবে। এরপরে গুণ রয়েছে, আমরা এখানে একটি গুণ চিহ্ন দিয়ে দিলাম। এরপরে বলা হয়েছে কি ভাগফল, তাই না? ভাগফল কত রয়েছে আমাদের, কিন্তু ভাগফল বলা হয়েছে 5। তাহলে আমরা এখানে লিখলাম ভাগফল 5 এবং এরপরে রয়েছে একটি যোগ চিহ্ন, আমরা এখানে লিখে দিলাম যোগ। এবারে সর্বশেষ বলা হয়েছে কি ভাগশেষ হচ্ছে 4, তাই না? আমরা এখানে লিখে দিলাম 4। আচ্ছা, তাহলে এই দেখো এই যে কিন্তু আমাদের কটাকে ব্যবহার করে আমাদের কিন্তু এইখানে দেখো একটি গাণিতিক বাক্য তৈরি করা হয়ে গেল, তাই না? এখন যদি আমরা এই সমানের নিচে আরও একটি সমান চিহ্ন দেই, দেখো এবারে আমরা যদি এই অঙ্কটিকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো 7-এর সঙ্গে 5কে আমরা কী করবো, প্রথমে গুণ করব। 7 এবং 5কে গুণ করলে কি হয়, আমরা জানি 5 7 35, কত হয় 35। 35-এর সঙ্গে এবার আমরা যোগ করব 4কে। ঠিক আছে, এতটুকুর কাজ আমরা করলাম, বাকি যোগ 4 এটিকে একই রকমভাবে রেখে দিলাম। আচ্ছা, আমরা এবারে কি করব, 35 যোগ 4, দেখো এখানে কিন্তু যোগ রয়েছে, তাই না? 35 যোগ 4, এখন 35 এবং 4কে যদি আমরা যোগ করি কত হয়, দেখো 5, আমরা জানি একক এবং একককে যোগ করতে হয়, 5 এবং 4কে যোগ করলে হয়ে যায় 9। হ্যাঁ, 3 এখানে রয়েছে, আগে রয়েছে 3, এখানে কিন্তু আগে কিছুই নেই, তাহলে 3টাকে এখানে আমরা রেখে দেবো, তাই না? 35 এবং 4কে যোগ করলে হয়েছে 39, তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর, অর্থাৎ এটি কিন্তু কয়ের মান, তাই না? তাহলে আমরা এবারে কি লিখতে পারি, সুতরাং ক সমান কত, 39। ঠিক আছে, এটি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখবো, আমরা উত্তর দিয়ে লিখবো ক সমান 39। ঠিক আছে, আমাদের কিন্তু কাজ শেষ। আশা করি সকলে তোমরা আজকের প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।